নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বললেন প্রধানমন্ত্রী। সংরক্ষিত নারী আসনের ৪৯ সদস্যের শপথ গ্রহণ। নতুন ইলেকট্রনিক বাস আমদানিতে শুল্ক কর অব্যাহতির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। সুবিধা মিলবে ৩০ জুন পর্যন্ত। টাঙ্গাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে কয়েকশো একর জমির ধান। শেরপুরে বোরো মৌসুমের শুরুতেই বন্য হাতির তাণ্ডব, দিশেহারা কৃষক। এবং পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ভোট গণনা শুরু। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি ও তৃণমূল কংগ্রেস, বুথ ফেরত সমীক্ষায় মিশ্র বার্তা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি সাদিয়া জাহান মিম। দেশের স্বার্থে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের তৃণমূলে কাজ করার মানসিকতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসনকে ভূমিকা রাখার আহ্বানও জানান সরকার প্রধান। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এটি প্রথম জেলা প্রশাসক সম্মেলন। 4 দিনের এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসন, আমদানি নির্ভরতা ও অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক সবকিছুই ছিল অকার্যকর। শিক্ষা, স্বাস্থ্য সব সেক্টরই বলা যায় ভঙ্গুর অবস্থা। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ও নতুন সরকারের সামনে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সেচ ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার উপর সরকার জোর দিয়েছে বলেও জানান সরকার প্রধান। জনগণকে যতটুকু সম্ভব সম্পৃক্ত করে সারা দেশে আমাদের যে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আগামী 5 বছর, এই কাজটি আমরা করতে চাইছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী জুলাই সনদ সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বলেও জানান তারেক রহমান। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। জনবান্ধব রাষ্ট্র গড়তে সুশাসনের উপর জোর দিয়ে দক্ষ ব্যবস্থাপনা আর নেতৃত্বের মাধ্যমে জনপ্রশাসনের দুর্নীতি নির্মূলে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনপ্রশাসনকে গণমুখী করা গেলে জনগণ সরকারের কার্যক্রমের সুফল থেকে নিশ্চয়ই বঞ্চিত হবে না। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারের যাবতীয় গণমুখী উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার জনপ্রশাসনের উপরে নির্ভরশীল। বিভিন্ন সেক্টর চিহ্নিত করে সরকার দেশে বিদেশে কর্মসংস্থানের সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে কর্মকর্তাদের স্থানীয়ভাবে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার তাগিদও দেন তিনি। জাতীয় ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, মতভেদ থাকাটাই আমাদের মধ্যে স্বাভাবিক, কিন্তু দেশের স্বার্থে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেশের স্বার্থে আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নবনির্বাচিত সংসদ সদস্য। রবিবার রাতে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়। শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আর শপথের মাধ্যমে নারীর ক্ষমতায়ন হবে উল্লেখ করে জাতীয় কর্মকাণ্ডে সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন চিফ হুইপ নুরুল ইসলাম। রাজীব আহমেদের রিপোর্ট। গত 29 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পরদিন সন্ধ্যায় নির্বাচিতদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়।
গেজেট অনুযায়ী সংরক্ষিত ৪৯টি আসনের মধ্যে বিএনপি থেকে ৩৬ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নারী সংসদ সদস্য হয়েছেন। রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সময় মতো কাগজপত্র দাখিল না করায় একজন নারী সদস্য শপথ নিতে পারেননি বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম। যিনি করেন নাই তিনি সময় মতো কাগজপত্র জমা দিতে না পারার কারণে তাকে কোর্টে যেতে হয়েছে এবং কোর্ট তার পক্ষে রায় দিয়েছে, কিন্তু গেজেট হইতে দেরি হওয়ার কারণে তিনি আজকে শপথ নিতে পারেন না। শপথের মাধ্যমে নারীরা ক্ষমতায়িত হবে উল্লেখ করে চিফ হুইপ বলেন, জাতীয় কর্মকাণ্ডে সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভূমিকা রাখবেন। আমরা প্রত্যাশা করি এই নারীরা ক্ষমতায়িত হবেন এবং তারা যে কন্ট্রিবিউশন করবেন সেই কন্ট্রিবিউশন দিয়ে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে। জাতীয় কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করবেন এবং জাতিকে উদ্বুদ্ধ করার জন্য এবং কার্যক্রম করার জন্য এবং সংসদে কন্ট্রিবিউট করার জন্যই মূলত তারা দায়িত্বপ্রাপ্ত। নারীদের নিরাপত্তা ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সদস্যরা। সম অধিকার বঞ্চিত না হয়, নারীরা যেন আর বিভিন্নভাবে ধর্ষিত না হয়, নারীরা যেন সমানভাবে বিভিন্ন কর্মসংস্থানে অধিকার পায়। আমি চাই মহিলারা ইকুয়াল রাইটস পাক এখানে, এবং মহিলারা যারা নির্যাতিত হয় অনেক এখানে, তাদের জন্য আমি তাদের পাশে দাঁড়াবো। আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াতে চাই। আমি সততা, নিষ্ঠা এবং দায়িত্বের সাথে কাজ করতে চাই। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত রাখার পাশাপাশি জনগণের সেবক হয়ে কাজ করার প্রত্যয়ও জানান তারা। একজন সেবক হতে চাই বাংলাদেশের, এবং বাংলাদেশের মানুষের একজন সেবক হয়ে আমি কাজ করতে চাই। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশে পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে আগামী ৩০ জুন পর্যন্ত কতিপয় শর্ত সাপেক্ষে নামমাত্র কর পরিশোধ করে এসব যানবাহন আমদানি করা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উত্থাপিত এই প্রস্তাবটি পরিবেশ উন্নয়ন ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এ নিয়ে 7 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিককে হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। অন্যদিকে দুর্নীতির মামলায় পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে 13ই মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী। 2013 সালের 5 ও 6 মে 13 দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ বন্ধে ব্যাপক দমনপীড়ন চালায় তৎকালীন শেখ হাসিনার সরকার। এতে বহু লোক নিহতও হয়। ঘটনার 1 যুগ পর এ বিষয়ে এবার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এ ঘটনায় শুধু ঢাকাতেই 32 জন নিহত হয় বলে জানায় প্রসিকিউশন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে আসা মানুষের ওপর চালানো দমনপীড়নেও প্রাণহানি ঘটে থাকতে পারে বলে আশঙ্কা প্রসিকিউশনের। 7 জুন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় পলাতক শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে অভিযোগে সংশ্লিষ্টতা না পাওয়ায় 127 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। আগামী 13ই মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় নতুন করে 1261 শিশু হাসপাতালে ভর্তি হয়।
15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 244 শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দেয় 40,491 শিশুর মধ্যে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 27,816 শিশু। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 24,090 শিশু। লক্ষ্যমাত্রার 81% শিশু হাম টিকার আওতায় এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, টিকার যথেষ্ট মজুদ আছে। রোববার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। ভ্যাকসিন এটার যাতে ঘাটতি না হয়, সবসময় স্টকটা প্রতি খেয়াল রাখা, এটাকে আরো দৃষ্টি রাখা যাতে এক্সট্রা জলাতঙ্কের রোগী যেন ফেরত না যায়। আমাদের ভ্যাকসিন দেওয়া সেইটারও প্রত্যেকটা ক্যাম্পের প্রতি যেন ওনারা দৃষ্টি রাখেন, এই ব্যাপারে আমরা সহযোগিতা চেয়েছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। ভোরে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ। দেশে কোরবানি পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। উল্টো 22 লক্ষাধিক পশু উদ্ধৃত থাকবে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এবছর সীমান্ত দিয়ে অবৈধভাবে কোরবানি পশু প্রবেশ এবং চাঁদাবাজি ঠেকাতে কঠোর নজরদারি করা হবে বলেও জানান মন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। চলতি মাসে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ ঘিরে অবৈধ উপায়ে ভারত থেকে পশু প্রবেশ, কৃত্রিম সংকট সহ থাকে নানা আলোচনা। সচিবালয়ে কোরবানির পশুর চাহিদা সরবরাহ এবং পরিবহন নিশ্চিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। জানান, এবছর কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা 1,33,840টি। বিপরীতে চাহিদা ধরা হয়েছে 1,01,06,334টি। পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাকর্ডিং টু আমাদের যত ডাটা আছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে কোরবানির পশুর প্রবেশ ঠেকাতে সরকারের কঠোর নজরদারি থাকবে জানিয়ে প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমরা এমন পন্থা অবলম্বন করব যাতে করে অন্য দেশ থেকে গরু এসে আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত না করতে পারে। বিশেষ করে একটা সিদ্ধান্ত আপনারা জেনে খুশি হবেন, বর্ডার সাইডে অনেক সময় কিছু বাজার বসে, একেবারে বর্ডারে। আমরা আজকে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই বর্ডার সাইডের ওই বাজারগুলি আগামী দিনে ডাক দেওয়া হবে না। এবার রাজধানীতে 27টি পশুর হাট বসানো হবে বলেও জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 16টা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি হাট, সর্বমোট 27টি হাট ইজরার জন্য রেডি করা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় পুড়ে গেছে কৃষকের স্বপ্ন বোরো ধান। এলাকার কয়েক শতাধিক প্রান্তিক কৃষক ক্ষতির শিকার হয়েছে। পাশাপাশি বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ। ক্ষতিপূরণের দাবিতে কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। টাঙ্গাইলের মির্জাপুরে রয়েছে 7 থেকে 8টি ইটভাটা। এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়েছে 500 একর জমির বোরো ধান। উপজেলার কোঠুরিয়া, সরিষাদাইর, বহুরিয়া, পাহাড়পুর, মন্দিরাপাড়া ও ভাওড়া এলাকার বোরো ধান নষ্ট হওয়ায় চরম বিপাকে পড়েছেন এলাকার কৃষক। 90 জায়গা নষ্ট হয়েছে একবারে, কোনো একটা সিটাও নেই, কালা হইয়া একবারে উইরা গেছে। বুদ্ধিরপাড়া, মন্দিরাপাড়া, বহুরিয়া, চরপাড়া, কুটবহুরিয়া, এই 4টা গ্রামের মোটামুটি ধরেন হলো 10,000 একর, মানে 10,000 শতাংশ মতো জায়গা হবো। এই ধান ক্ষেত কৃষকের কত কষ্ট করে 4টা মাসের মানে সারা বছরের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক জানি
এই ক্ষতিপূরণটা পায়। বিষয়টি উপজেলা প্রশাসন সহ কৃষি বিভাগকে একাধিকবার অবহিত করা হলেও কোনো লাভ হয়নি। চলতি বছর ক্ষতি বেশি হওয়ায় চরম বিপাকে পড়েছেন চাষিরা। বাধ্য হয়ে তারা ইউএনও অফিসে বিক্ষোভসহ প্রতিবাদ সমাবেশ করেন। ক্ষতি পূরণের জন্য জোর দাবি জানান কৃষকরা। আমরা বিদ্যুৎ সংকটে পানি দিতে পারি নাই, ডিজেলের জন্য পানি দিতে পারি নাই। আল্লাহর রহমত ছিল, বৃষ্টি হইতেছে, ইট ভাটার অগ্নিকাণ্ডের ধোঁয়ায় সেই ফসল নষ্ট হয়ে গেছে। আমরা আশা করি আজকে টিউনু স্যার আমাদেরকে সুন্দর একটা মীমাংসা দিবে এবং কৃষকের মুখে যেন হাসি ফুটে। ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃষি অফিসের আগে তদন্ত করে কার কতটুকু নষ্ট হয়েছে সেই ক্ষতি নির্ধারণ করবেন। তারপর এখানে যদি ক্ষতিপূরণ দেওয়ার কোনো ইস্যু থাকে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব এবং যেসব ইটভাটা এরকম হঠাৎ করে কাজ করছে তাদের লাইসেন্স না থাকলে তাদের ভাটা ভেঙে দেওয়া হবে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। শেরপুরের গারো পাহাড়ি সীমান্তে চলতি বড় মৌসুমে ধান কাটার শুরুতে বেড়েছে বন্য হাতির আতঙ্ক। সন্ধ্যা নামলেই পাহাড় থেকে নেমে আসা হাতির দল সাবার করছে কৃষকের সোনালী স্বপ্ন। হাতি এবং মানুষের দীর্ঘস্থায়ী লড়াইয়ের অবসান চান সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা। মইনুল হোসেন প্লাবনের তথ্য ও চিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ গারো পাহাড়, দিগন্তজোড়া বোরো ধানের ঘ্রাণে যখন কৃষকের মুখে হাসি থাকার কথা, ঠিক তখনই হানা দিয়েছে বন্য হাতির দল। গেল 2 সপ্তাহ ধরে শতাধিক হাতি ছোট ছোট দলে বিভক্ত হয়ে দাপিয়ে বেড়াচ্ছে লোকালয়। কৃষকের ঘাম ঝরানো ফসল মুহূর্তেই মিশিয়ে দিচ্ছে মাটিতে। প্রায় 3 দশক ধরে চলা এই দ্বন্দ্বে এখন প্রাণ হাতে নিয়ে রাত কাটছে সীমান্তবাসীর। মশাল জ্বালিয়ে কিংবা ঢাকডোল পিটিয়েও থামানো যাচ্ছে না ক্ষুধার্ত হাতির তাণ্ডব। বৈশ্বিক সংকটে তেলের অভাব থাকায় জেনারেটর, লাইট জ্বালিয়ে পাহারা দিতেও হিমশিম খাচ্ছেন স্থানীয়রা। হাতি এসে আমাদের ধানের ক্ষেত নষ্ট করে এবং ঘর বাড়ি ভাঙচুর করে, বর্ষার সময় আর কি বেশি আসে। আমরা কর্ম করতে পারি না, আবাদ করতে পারি না, ঘরে থাকতে পারি না। হাতি দাবার দিলেই দম মারণ লাগে, মানুষ মারি ফেলায়, ঘর ভাঙি ফেলায়, ভাত হাতে খাই ফেলায় যায়। দীর্ঘদিন থেকে এই হাতি মানুষের দ্বন্দ্ব চলে আসছে। সরকারের পক্ষ থেকে ছোটখাটো পদক্ষেপ নিলেও স্থায়ীভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বন বিভাগের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। পাহাড়ে বন্য হাতির খাবারের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার প্রক্রিয়াও চলমান। 120 হেক্টর হাতি খাদ্য উপযোগী বাগান করছি। ক্ষতিপূরণটা পেতে হয়তো আমাদের একটু ডিলে হয়, কিন্তু ক্ষতিপূরণ নিশ্চিতভাবে পায়। এদিকে 3 দশকের এই সমস্যা নিরসনে সংসদ অধিবেশনে সোচ্চার স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থায়ী সমাধানের পথে হাঁটছেন বলে জানালেন সরকারি দলের এই সংসদ সদস্য। আমি ইতিমধ্যে সংসদে 2 দিন কথা বলছি, আমাদের স্পিকারের মাধ্যমে আমাদের পরিবেশ বনমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমি করছি। ফরেস্ট অফিসার এবং রেঞ্জারের সঙ্গে কথা বলছি, তারা স্থায়ীভাবে কিভাবে সমাধান করা সম্ভব এই বিষয়গুলি তারা আমাকে নোট আকারে দিবে। আমি সেই নোটগুলি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং পরিবেশ বনমন্ত্রীর সঙ্গে কথা বলবো। বন বিভাগের হিসাব বলছে 2014 সাল থেকে এই পর্যন্ত হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত 46 জন মানুষ, আর পাল্টা হামলায় প্রাণ গেছে 34টি বন্য হাতির। সরকার নিহত পরিবারকে 3 লাখ এবং ফসলের ক্ষতির জন্য 50,000 টাকা সহায়তা দিলেও স্থানীয়দের দাবি এখন কেবলই একটি স্থায়ী ও নিরাপদ জীবনের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 294 আসনের মধ্যে 293 আসনের ফলাফল ঘোষণা করা হবে আজ। ইতোমধ্যে শুরু হয়েছে ভোট গণনা। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, কোন পথে যাবে রাজ্য, তা জানতে অপেক্ষা শেষ হতে পারে দুপুরের মধ্যেই। বিভিন্ন গণনা কেন্দ্রের বাইরে 163 ধারা জারি রয়েছে। ভোর 5টা থেকে শুরু হয়ে গণনা শেষ হওয়া পর্যন্ত 163 ধারা বলবৎ থাকবে। কারা বসতে চলেছে পশ্চিমবঙ্গের মসনদে, তা সবই স্পষ্ট হবে ভোট গণনার পর। ইতোমধ্যেই জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস, যদিও বুথ ফেরত জরিপগুলোতে দেখা যাচ্ছে মিশ্র বার্তা। অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে
মেদির হাওর সহ বিভিন্ন হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে আরও 200 হেক্টরের বেশি বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। কষ্টে ফলানো সোনালী ফসল পানির নিচে তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। প্রতিদিনই তারা বাড়তি খরচ গুনে শ্রমিক নিয়ে ধান কাটতে ছুটছেন। কোথাও বুক সমান, আবার কোথাও কোমর পানিতে নেমে ধান কাটতে হচ্ছে। আবার যেসব ধান কাটা হচ্ছে সেগুলো রোদের অভাবে শুকাতে না পেরে নষ্ট হওয়ার উপক্রম। এমন অবস্থায় বড় ধরনের ক্ষতির শঙ্কায় দিন কাটছে চাষিদের। 2-3 দিনের ভিতরে আমার সবগুলা জমি একবার সায়ার করে নিছে। তারপরে কিস্তি মিস্তি তুলে করছিলাম ভাই, এখন কি কমু, দুঃখের কথা। তো জমিগুলো দেখছেন ওই লয়ে গেল গা। এত কষ্ট করে আমরা জমিন করছি, কিন্তু আমরা জমিনে ধান দেখতে পারতেছি না। বা আমাদের ছেলে মেয়ে মা বাপ সবাই তো আমরা এই ধানের আশাপূর্ণ। দখল দূষণ আর খননের অভাবে অস্তিত্ব সংকটে নাটোরের গুরুদাসপুরের জিয়াখাল। পানির অভাবে দুই পাড়ের কৃষকদের যেমন ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে, তেমনি বর্ষায় পানি নিষ্কাশনে পড়তে হয় চরম বিপাকে। সরকারি কর্মসূচির আওতায় দ্রুত খালটি খননের দাবি স্থানীয়দের। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। চলনবিল অধ্যুষিত নাটোর জেলা 7টি উপজেলা নিয়ে গঠিত। এলজিইডি তথ্যমতে জেলায় রয়েছে 50টি খাল। তবে দখল, দূষণ আর খননের অভাবে মানচিত্র থেকে মুছে গেছে অনেক নদী ও খাল। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি শুরু হলে গুরুদাসপুরে জিয়া খাল খনন করা হয়। 2 কিলোমিটার দৈর্ঘ্যের এই খালে একসময় ছোট বড় নৌকা চলাচল সহ কৃষকদের পানি সেচের অনেক উপকার হতো। অবৈধ দখল, দূষণ আর ভরাট হয়ে ছোট নালায় পরিণত হয়ে আজ মৃত জিয়া খাল। অবিলম্বে খালটি খননে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। মানুষের জবরদখলে এই জিয়া খাল একদমই বন্দর দিকে। খালটা ভরাট হয়ে নষ্ট হয়ে গেছে, আবার ভালো আসে না, চারিদিকে বোধহয় হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। তারেক রহমানের কাছে একটু দাবি করতেছে এই খালটা খনন করলে আমাদের অনেক সুবিধা হবে। খালটা পুনরায় খনন করলে কৃষি এবং আবাদের জন্য অনেক উপকার। জিয়া খালটি পুনঃখননে জিপিতে অন্তর্ভুক্তকরণের জন্য প্রকল্প প্রস্তাবটি প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা সেচ বিভাগের এই কর্মকর্তা। খালটি পুনঃখননের জন্য জিপিতে অন্তর্ভুক্তের জন্য প্রকল্প প্রস্তাব প্রধান কার্যালয়ে প্রেরণ করেছি। প্রকল্পটি পাশ হলেই আমরা উক্ত খালটি খনন করা সম্ভব হবে। জিয়া খালের খনন কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। খাল খননের অলরেডি প্রস্তাবনা পাঠানো হয়েছে, এটা অনুমোদনের পর্যায়ে আছে। খুব দ্রুতই এই কাজ আমরা শুরু করতে পারবো। এদিকে নাটোর 4 আসনের সংসদ সদস্য বলেন, খালটি খননে ইতোমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইতিপূর্বে উপজেলা সদর থেকে, উপজেলা প্রশাসন থেকে আমরা পরিকল্পনাও পাঠিয়ে দিয়েছি। অনুমোদিত হয়ে আসলে আমি আশা করব যে আমার প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এখানে নিয়ে এসে এই খালের শুভ উদ্বোধন করব। অতি দ্রুত খালটি পুনঃখননে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষকদের জীবনমান উন্নয়ন ও সেচ সুবিধা নিশ্চিত করতে মানিকগঞ্জের শিবালয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবির। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন হাসপাতালটির জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ কায়সার হাসান খান। র্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা ও পথকলি সংস্থার উদ্যোগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে 15 জন দরিদ্র নারীদের ছাগল পালন প্রশিক্ষণ শেষে বিনামূল্যে 30টি ছাগল বিতরণ করা হয়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামালপুরের মিলানদহে নাংলা ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে 2 শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের জন্য চার্জার লাইট, আইপিএস, হুইল চেয়ার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন। রাজবাড়ীর পাংশা উপজেলার জসাই ও পাটরা ইউনিয়নে পৃথক দুটি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম মিয়া। মানিকগঞ্জের শিবালয় উপজেলার সমেজঘর এলাকায় যমুনা নদী ভাঙন রোধে প্রাক প্রতিরক্ষামূলক কাজের শুভ উদ্বোধন করেছেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবির। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে অগ্রগতিমূলক পর্যালোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা 2026-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে জানিয়ে দিব প্রথম আলো সংবাদ শিরোনাম। 2000 টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না ধান কাটা শ্রমিক। এপ্রিলে 75% বেশি বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করতে চান ডিসিরা। হাওরে হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট। সমকাল শিরোনাম করেছে, ক্ষমা ও সন্তুষ্টি লাভের উপায় হজ। ওমরাহ কখন কিভাবে পালন করবেন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে দেশ। সফল হতে সরকারের ভিতরে শুদ্ধি অভিযান জরুরি। যুগান্তর শিরোনাম করেছে, কর্মকর্তাদের সব পদে কাজের মানসিকতা থাকা জরুরি বলেছেন প্রধানমন্ত্রী। ব্যক্তি শ্রেণীর করের বোঝা বাড়বে, বাজেট 2026-27 অর্থ বছর। আমার দেশ শিরোনাম করেছে, শাপলা চত্বরে 32 হত্যার প্রমাণ পেল তদন্ত সংস্থা। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার, ইন্টারিম গভর্নমেন্টস মিসস্টেপস বিহাইন্ড মিজেলস ক্রাইসিস, ফর্ম পার্মানেন্ট মিডিয়া কমিশন। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বললেন প্রধানমন্ত্রী। সংরক্ষিত নারী আসনের 49 সদস্যের শপথ গ্রহণ। নতুন ইলেকট্রনিক বাস আমদানিতে শুল্ক কর অব্যাহতির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। সুবিধা মিলবে 30 জন পর্যন্ত। টাঙ্গাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পড়ছে কয়েকশো একর জমির ধান। শেরপুরে বড় মৌসুমের শুরুতেই বন্য হাতির তাণ্ডব, দিশেহারা কৃষক। এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি ও তৃণমূল কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষায় মিশ্র বার্তা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।